সুপ্রতীকের একটা ছোট্ট খাবারের হোটেল আছে। সে নিজেই সেখানে রান্নাবান্না করে, হিসাব রাখে, বাকি কাজকর্মও একাই করে নেয়। হোটেলটা আসলে শহরের এমন জায়গায় যে সাধারণত সেখানে খুব একটা লোকজন যাতায়াতই করে না, তাই কাস্টমারের সংখ্যা এমনিতেই কম। আর যে কজনও আসে তাদের খাবার বা হোটেল কোনোটাই এমন কিছু পছন্দ হয় না, তাই দ্বিতীয়বার আর আসেন না। আসলে হোটেলটাকে ভালোভাবে সাজাতে গেলে বা কয়েকজন ভালো রান্নার লোক রাখতে গেলে যে পরিমাণ টাকার প্রয়োজন তা সুপ্রতীকের নেই, তাই এই হোটেলে খরিদ্দারের সংখ্যা খুবই কম। সুপ্রতীকের একমাত্র ছেলে রবি। ছোট্ট রবি কাছেই একটা স্কুলে পড়ে। সেদিন সকালে রবি সুপ্রতীককে বলে, বাবা, কাল স্কুল থেকে বলেছে সামনের মাসে পরীক্ষা, আর যাদের যাদের 2 মাসের মাইনে বাকি আছে সেটা যেন তারা তাড়াতাড়ি জমা করে দেয়, না হলে পরীক্ষায় বসতে দেবে না। আমি তো জানি রবি, তোর স্কুলের মাইনে বাকি, কিন্তু কি করি বল, এতগুলো টাকা এখন তো আমার কাছে নেই। ক্যাশ বক্সে কিছু কয়েন পড়ে আছে শুধু। তবে তুই কিছু চিন্তা করিস না, আমি কয়েকদিনের মধ্যেই টাকা জোগাড় করে ফেলবো। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করে যা, সামনে পরীক্ষা। রবি জানে তার বাবার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। সে আরও জানে যে বাবার পক্ষে টাকা জোগাড় করাটাও বেশ কঠিন হবে এই সময়। এরপর রবি নিজের খাবার খায় এবং স্কুলে যায়। খাবার খেতে খেতে কিংবা স্কুলে পড়াশোনার সময়ও তার মনের মধ্যে একই চিন্তাভাবনা চলতে থাকে। সে শুধুই ভাবে, আচ্ছা, বাবা যদি টাকা জোগাড় করতে না পারে তাহলে কি হবে? আমি তো আর স্কুলেই পড়তে পারবো না, আর আমার পড়াশোনা করাও কি একেবারে বন্ধ হয়ে যাবে? স্কুলে একটা বড় কৃষ্ণ ঠাকুরের ছবি ছিল। সেটার সামনে সেদিন রবি আর ওর ক্লাসের সব বাচ্চারা নাচ গানের একটা অনুষ্ঠান করছিল। অনুষ্ঠান শেষে সবাই চলে গেল, কিন্তু রবি থাকলো। ঘর ফাঁকা হয়ে যাওয়ার পর সে কৃষ্ণ ঠাকুরের ছবির সামনে বসে ঠাকুরকে বারবার বলে, হে ঠাকুর, আমার বাবাকে সাহায্য করো, বাবার হোটেলটা একটু ঠিক করে দাও ঠাকুর। তুমি না দেখলে আমার পড়াশোনা যে বন্ধ হয়ে যাবে। সেদিন বিকালে সে বাড়ির পিছনে একটা ছোট নদী আছে, যেটার পাড়ে পাথরের উপর বসেছিল এবং বাবার কথাই ভাবছিল। হঠাৎ পিছন দিকে কে যেন বলে ওঠে, এই রবি, চল ফুটবল খেলবি। রবি দেখে একটা তার মতোই ছেলে তাকে ডাকছে। তুই আবার কে, আর আমার নাম জানলে কি করে? তোর নাম সবাই জানে তো এখানে। আমি মাঠের থেকে শুনেছি তোর নাম রবি। কাল যখন মাঠে ফুটবল খেলা হচ্ছিল তখন শুনলাম সবাই তোকে রবি বলে ডাকছে। এবার রবি বুঝতে পারে, আচ্ছা বুঝলাম, কিন্তু তুই থাকিস কোথায়? এই তো পাশের পাড়ায়, আমরা এখানে নতুন এসেছি, তাই তুই আমাকে চিনিস না। ঠিক আছে, চল মাঠে যাই। তুই ফুটবল এনেছিস? হ্যাঁ এনেছি তো, চল তাহলে। এরপর দুজনে মিলে মাঠে চলে যায়। সেখানে ফুটবল খেলা শেষে যে যার বাড়িও চলে যায়, আর কথা হয় যে পরের দিন বিকালেও আবার এই মাঠেই দেখা হবে। এভাবে কয়েকদিনের মধ্যেই রবির সাথে তার নতুন বন্ধুর বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। তুই স্কুলে যাস না? যাব কদিন পর থেকে, সবে তো এখানে নতুন এলাম। আচ্ছা, জানিস আমার মনে হয় আর স্কুলে যাওয়া হবে না রে বেশি দিন। কেন? রবি সেদিন ওর নতুন বন্ধুকে সব বলে। রবির বন্ধু বলে, শোন, কাল এই নদীর ধারে ঠিক বিকেল 5টার সময় আসবি, খুব জরুরি দরকার আছে, মনে থাকে যেন, ভুলে যাস না। এই বলে সে দৌড়াতে দৌড়াতে চলে যায়। পরের দিন বিকেল 5টায় নদীর ধারে পৌঁছে রবি তার নতুন বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরেই রবির বন্ধু এসে পৌঁছায় সেখানে। সে রবির হাতে একটা বক্স দেয় আর বলে, এটা নিয়ে যা রবি, তোর বাবাকে দিবি। এটার মধ্যে কি আছে?
এটার মধ্যে একটা ম্যাজিক মশলা আছে। এই মশলা যে কোনো খাবারে দিলে সেই খাবারের স্বাদ আর পুষ্টিগুণ 100 গুণ বেড়ে যায়। আর এটা দিয়ে রান্না করলে কোনো খাবার কখনো ফেলা যায় না। রবি সেই বক্সটা নিয়ে এসে বাবাকে দেয় এবং সব কথা বলে। রবির বাবা প্রথমে কিছুই বিশ্বাস করছিলেন না, কিন্তু সত্যি সত্যি ওই মশলা দিয়ে রান্না করার পর তার স্বাদ নিয়ে বুঝলেন যে ঘটনাটা সত্যি। হোটেলে যে কয়জন লোক আসলো তারা খাবার খেয়ে খাবারের খুবই প্রশংসা করলো এবং বাইরে গিয়ে অন্যান্য লোকেদেরও জানালো। এর ফলে মাত্র কয়েকদিনের মধ্যেই দূর দূরান্ত থেকে লোকেরা আসতে থাকলো রবিদের হোটেলে এবং রবির বাবার টাকার সমস্যার সমাধান হয়ে গেল। রবিদের হোটেল এখন সব সময় ভর্তি থাকে। হোটেলে অনেক কাজও করানো হয়েছে, নতুন করে হোটেল সাজানো হয়েছে। এখন হোটেলে অনেক লোক কাজ করে, রান্নার জন্য ভালো ভালো শেফদের নেওয়া হয়েছে। রবিও তার বাবাকে নানা কাজে সাহায্য করায় কিছুদিন আর খেলতে যেতে পারেনি। আজ সে তার নতুন বন্ধুর সাথে দেখা করবে এবং তাকে ধন্যবাদ জানাবে বলে প্রথমে মাঠে যায়। সেখানে তাকে না পেয়ে নদীর ধারে গিয়ে অনেকক্ষণ বসে থাকে। সেখানেও যখন সে আসে না, তখন রবি পাশের পাড়ায় সেখানে গিয়ে সবাইকে বন্ধুর কথা জিজ্ঞাসা করতে থাকে, তার খোঁজ করতে থাকে। কিন্তু সেখানেও রবির বন্ধুকে খুঁজে পাওয়া যায় না। কেউ তার সেই বন্ধুকে চিনতেই পারে না। শেষে রবি আবার নদীর ধারে ফেরত আসে আর পাথরের উপর বসে থাকে। সে খুবই কষ্ট পাচ্ছিল। ঠিক সেই সময় পিছন থেকে বন্ধুর গলার আওয়াজ শুনতে পায়। কি রে রবি, কি করছিস? রবি ওর বন্ধুকে দেখে বলে, তুই কোথায় ছিলিস রে? আমি কত জায়গায় তোকে খুঁজে এলাম, আর তোর পাড়ার লোকেরা তো তোকে কেউ ভালোভাবে চিনতেই পারে না। রবির বন্ধু হাসে, তারপর বলে, আমাকে তো সবাই চেনে, কেন যে তোকে কেউ বলতে পারলো না কে জানে। আচ্ছা, তুই প্রথম দিন আমার নাম জিজ্ঞাসা করেছিলি না? বলাই হয়নি। আমার নাম কৃষ্ণ। স্কুলে বড় যে ছবিটার সামনে বসে তুই প্রার্থনা করছিলি, আমি সেই কৃষ্ণ। সকলে বিপদে পড়লে যাকে স্মরণ করে, সেই কৃষ্ণ আমি। ছোট্ট রবি অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর আবার ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ বালকের মতোই রবির পাশে এসে বসে এবং তাকে বলে, যে যখন বিপদে পড়ে আমাকে স্মরণ করে আমি তাকেই সাহায্য করি। তুই পড়াশোনা করতে চাস, ভালো মানুষ হতে চাস, আমি কি সেটা বন্ধ হতে দিতে পারি? তাই তোর বন্ধু হয়ে আসলাম। কিন্তু এবার আমাকে যেতে হবে অন্য কোথাও, অন্য কারুর কাছে, তার প্রয়োজনে। রবির বিস্ময় ভাব কাটছিল না। সে শুধু বলে, কিন্তু ওই ম্যাজিক মশলাটা শেষ হয়ে গেলে কি হবে? কিচ্ছু হবে না রে, এখন থেকে সব ঠিক থাকবে। সব ঠিক হয়ে গেছে। এখন হোটেলে ভালো ভালো রান্নার লোক আছে, হোটেল ভালোভাবে সাজানো গোছানো হয়ে গেছে, তাই আর কোনো চিন্তা নেই। কিন্তু তুই চলে যাবি বন্ধু? তুই মন খারাপ করিস না রবি। আমাকে তুই দেখতে না পেলেও জানবি আমি সব সময় তোর সঙ্গেই আছি। কখনো দরকার পড়লে মন থেকে আমায় স্মরণ করবি, দেখবি আমি ঠিক চলে এসেছি। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বিদায় নেন। রবি ভেজা চোখে বাড়ির পথ ধরে।